প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নেতাকর্মীদের দুর্ভোগ তৈরি না করার আহ্বান, জনপ্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ। বিক্রি বাড়লেও সরবরাহ বাড়েনি, ব্যবস্থাপনা ঘাটতিতে জ্বালানি সংকট বলছেন বিশেষজ্ঞ। অতিরিক্ত তেল কেনার পরিকল্পনা নেই বিপিসির, পরিশোধন সক্ষমতা বাড়ানোর পরামর্শ। জ্বালানি খরচ, উৎপাদন ব্যয় বৃদ্ধিতে কমছে ধান উৎপাদন, খালি থাকছে মাঠ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক। আমদানি কমিয়ে ভর্তুকির অর্থ চাষিদের বন্টনের পরামর্শ। উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি, সাগর পথে ইউরোপ যাওয়ার পথে খাদ্য সংকটে প্রাণ গেল 22 জনের, জীবিত উদ্ধার 26, বেশিরভাগই বাংলাদেশি। 2 মানব পাচারকারী আটক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে আহত অর্ধশত। তেহরানে সামরিক কারখানায় পাল্টা আঘাত, দ্রুত সামরিক অভিযান শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে বৈঠকে বিভিন্ন দেশ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নয়াপল্টনে দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান হাজারো নেতাকর্মী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে মন্ত্রী, এমপি ও নেতাদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। বৈঠক শেষে বারান্দায় এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কোনোভাবেই জনদুর্ভোগ তৈরি করা যাবে না, শৃঙ্খলার মধ্যে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান, প্রিয় নেতাকে দেখার পর নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার সন্ধ্যা 7:30টার দিকে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। গাড়ি থেকে নেমেই নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর কার্যালয়ের ভেতরে অর্ধশত এমপি, মন্ত্রী ও নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন মন্ত্রী। তাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে বারান্দায় এসে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। স্লোগানে মুখরিত হয় নয়াপল্টন। আপনারা কি চান আমি অফিসে আসে? তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে। পরে কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান তিনি। তবে রাস্তায় চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ তৈরি হলে তার পক্ষে নয়াপল্টনে আসা সম্ভব নয়। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। অফিসে আমি আরো আসব, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়ে বলেন, ধৈর্য ধরে সবাইকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। দলীয় প্রধানের আগমন ঘিরে দীর্ঘদিন পর আবারও নয়াপল্টন উজ্জীবিত হয় হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর তারা এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। আর দলটির নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর দেয়া দিক নির্দেশনা তারা যেমন অক্ষরে অক্ষরে পালন করবেন, তেমনি আগামীর দিনে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবেন অতীতের মতোই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। জ্বালানি তেলের মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।
ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো বসে সরকারি দলের সংসদীয় সভা। শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়। চিফ হুইপ জানান, দেশে তেলের কোনো সংকট নেই। মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশের দেশের তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের আগাম প্রস্তুতি থাকায় বাড়াতে হয়নি জ্বালানি তেলের দাম। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতাটা এসছে। পাচার হওয়ার যদি একটি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এর আগে বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম, এমপিদের আবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে কমিটি। চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে। সংস্কারের পর 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কাটছে না জ্বালানির সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহক। পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি। এদিকে সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া 19টি ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের এমন চিত্রই বলে দেয়, জ্বালানি সংকটে দিনকে দিন বাড়ছে গ্রাহক ভোগান্তি। কতটুকু দেয় দেখি, যদি ফুল দেয় ফুল নিই, বা যদি কম দেয় কমই নিতে হবে। 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুয়েল দিবে কি দিবে না। 500 টাকা দিলে আমার 7 দিনের মতো চলে যায় আমার অফিসে যাতায়াত। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো মিলছে না জ্বালানি তেল। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে আক্ষেপ। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে, মোটামুটি যাই দেব, কিন্তু তারপর এত লাইন কেন? বাচ্চা স্কুল খোলা হচ্ছে তো, তার জন্য আমি ফার্স্ট আসছি। আসলে যে ভোগান্তিতে আছি এটা বলে বোঝানোর মতো না, আমি তো চাকরি করি। এমন বাস্তবতায় জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। ফিলিং স্টেশনগুলো থেকে বলা হচ্ছে, চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকায় পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো, যতক্ষণ দিতে পারি বা যতক্ষণ থাকে আমরা দিব, তারপরে পাম্প বন্ধ থাকবে। এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয় করতে দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রামে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি, এছাড়া জেলা ও উপজেলায় নিয়োগ দেবে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করে। এটি তো গভর্নমেন্ট ভাবতেছে, হয়তো বলছে না। আমরা মাঠে আছি, আমরা দেখতেছি যে আসলে বাস্তব চিত্রটা কি। যার দরকার 5 লিটার তার ট্যাঙ্কি ফুল, প্রাইভেট কার যার দরকার 10 লিটারের ট্যাঙ্কি ফুল, এইটা হলো চাহিদা। কিন্তু এইটা কাস্টমার চাহিদা হইতে পারে না। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ অত্যন্ত বিপজ্জনক জানিয়ে এক বিবৃতিতে আতঙ্ক না ছড়িয়ে জনগণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে সরকার। এছাড়া সরকারি ডিপো থেকে তেল বিপণনের সময় পরিবর্তন করেছে বিপিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বেলা 3টা পর্যন্ত তেল সংগ্রহ করতে পারবেন ডিলাররা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও জ্বালানি তেল বিক্রির চিত্র প্রায় একই রকম। জেলা উপজেলা পর্যায়ে সংকট আরও বেশি। 3-4 পাম্প ঘুরেও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। 2-1টি ফিলিং স্টেশন খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাম্পে নজরদারি রেখেছে প্রশাসন। দেখে মনে হবে মোটরসাইকেলের কোনো গ্যারেজ, প্রকৃতপক্ষে জ্বালানি তেল নিতে অপেক্ষমান এইসব বাইক চালক। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। 2-1টি ফিলিং স্টেশনে খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়।
শনিবার ভোর থেকে তেল সংগ্রহের চেষ্টা করে অনেকে ব্যর্থ হয়েছেন। প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ি চালকদেরও ভোগান্তি চরমে। তেল মজুত করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ গ্রাহকদের। রোদের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমরা এখন পাম্প থেকে চলে যেতে তেল পাচ্ছি না, এখানে এসে দাঁড়িয়ে এখন তেল শুনছি তেল নাই, শেষ। পাম্প কর্তৃপক্ষ বলছে পেট্রোল ডিজেল অকটেন চাহিদার বিপরীতে কম পাচ্ছেন তারা, ফলে প্রকট হচ্ছে সংকট। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে। 6টা বাজে আসছি এখানে লাইনের মধ্যে, ওরা বেলাইনে ধরে দিতেছে, এখন বলতে তেল নাই। তো এটা কি 3.5 লিটার অকটেন 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমি বিক্রি করতে 3 থেকে 4 দিন। রূপগঞ্জে পরিমাণের চেয়ে তেল বেশি না দেয়ায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনের ম্যানেজার সহ 5 জনকে মারধর ও তেল লুটের ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে জামালপুর টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা। পরে জেলা প্রশাসন জ্বালানি ডিলার পয়েন্টের মালিককে 50,000 টাকা জরিমানা করে মজুত থাকা 2,800 লিটার তেল বিক্রি ব্যবস্থা করে দিলে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। খুলনায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের অবৈধ মজুত বিষয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন। সিলেট, মৌলভীবাজার সহ বিভিন্ন ডিপো নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবি। সুষ্ঠুভাবে যাতে এই বিতরণটা নিশ্চিত হয় এবং যাতে এই ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার জন্য আমাদের এখানে মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপন সহ টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে ৪র্থ দফায় ভারতের নুমালীগড় থেকে ৭,০০০ মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে পৌঁছেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে ডিজেল ও আলকাতরা পাচারের সময় 7 জনকে আটক করেছে কোস্টগার্ড। এছাড়া ময়মনসিংহ ও নেত্রকোনা থেকে জব্দ করা হয়েছে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল। চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলের 14 নম্বর ঘাট এলাকায় ট্রলিং বোট দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচার করা হচ্ছে এমন তথ্যে অভিযান চালায় কোস্টগার্ড। 1,600 লিটার ডিজেল, 3,300 কেজি আলকাতরা উদ্ধার সহ আটক করা হয় 7 পাচারকারীকে। ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাঙ্ক থেকে অবৈধভাবে মজুত করা 4,500 লিটার পেট্রোল ও 19,500 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এই ঘটনায় মেসার্স পপি ট্রেডার্সকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে নেত্রকোনা সদর উপজেলায় লাইসেন্সবিহীন দোকান থেকে অবৈধ মজুত করা 3,500 লিটার ডিজেল জব্দ করে দোকানিকে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জ্বালানি তেলের অবৈধভাবে মজুত রাখার অভিযোগে নয়ন ফিলিং স্টেশনকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গত বছরের সমপরিমাণ জ্বালানি সরবরাহ করা হলেও কাটছে না সংকট। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, একদিকে যেমন চাহিদা বেড়েছে, অন্যদিকে থামেনি আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতাও। বিশেষজ্ঞরা মনে করেন সমন্বয়হীনতা, যথাযথ পরিকল্পনার অভাব আর ব্যবস্থাপনাগত ঘাটতি চলমান সংকটের জন্য দায়ী। চাহিদা কমিয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ তাদের। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর পরিবাগের এই ফিলিং স্টেশনের কর্মকর্তাদের তথ্য মতে স্বাভাবিক সময়ে এখানে দিনে অকটেন বিক্রি হতো 20,000 লিটারের মতো। বর্তমানে যা উন্নীত হয়েছে 25 থেকে 30,000 লিটারে। তারপরও জ্বালানি তেল পেতে দীর্ঘ সারিতে অপেক্ষা গ্রাহকদের। কিন্তু কেন? আমাদের এখানে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে, অন্যান্য পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে আমাদের এখানে চাপটা একটু বেশি। এই কারণে অনেকের ভিতরে একটা প্যানিক বাই তৈরি হয়েছে। রাজধানীর বিজয় সরণির এই ফিলিং স্টেশনের চিত্রও একই রকম। আগের তুলনায় বিক্রি বাড়লেও কমেনি গ্রাহকের চাপ, বরং দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এটা প্রেশার বেড়েছে। আগে লাইনটা ধরেন যে আমার জাহাঙ্গীর গেট কখনোই ক্রস করতো না, এখন তো এটা এর পিছনে চলে গিয়েছে। এবং বাড়ার কারণ হলো যে দুটো, একটা হলো যে অন্য জায়গায় না পেয়ে এখানে চাপ দিচ্ছে, আর একটা হলো যে ভিতরগতভাবে এটা আতঙ্কিত হয়ে তৈল একটু বেশি নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও জ্বালানি বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ইরান যুদ্ধ শুরুর পর সংকটের শঙ্কায় গ্রাহকদের বাড়তি তেল কেনার প্রবণতা দেখা দেয়। মার্চের প্রথম 5 দিনে ডিজেল বিক্রি হয় গত বছরের তুলনায় দ্বিগুণ হারে। পরিস্থিতি সামলাতে এরপর টানা 9 দিন তেল বিক্রি হয় রেশনিং পদ্ধতিতে। ঈদ যাত্রা সামনে রেখে রেশনিং উঠিয়ে নেয়ার পর 16 থেকে 18 মার্চ জ্বালানি তেল বিক্রির হার বাড়ে আগের বছরের একই সময়
সময়ের তুলনায় 10 থেকে 15%। ঈদের পর ডিপো থেকে তেল দেয়া হচ্ছে গত বছরের সঙ্গে মিল রেখে। তবে ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় প্রি অর্ডার জটিলতায় চাহিদা মাফিক তেল নিতে পারেনি অনেক পাম্প। তেল না দেওয়ার ফলে ওই পাম্পগুলো বন্ধ। একটা রাস্তায় যদি 10 কিলোমিটারের মধ্যে 6টা পাম্প কোনো লোক বন্ধ দেখে, তার ভিতরে তো প্যানিক আরও বেড়ে যায়, কিরে ভাই তো তেল নেই। দিস ইজ দ্য রিয়েলিটি। এই বাস্তবতার নিরিখে সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত নিতে যত দেরি করবে ততই প্রবলেম হবে। একই সঙ্গে চলমান সংকটের পেছনে ব্যবস্থাপনাগত ঘাটতিকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাগিদ দিচ্ছেন চাহিদা নিয়ন্ত্রণের কৌশল খোঁজার। আমাদের পেট্রোল অ্যান্ড অকটেন, হ্যাঁ, এর বেশিরভাগই ব্যবহার হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এই যে আমাদের এতগুলো গাড়ি আছে, ওদের তো সরকারের কন্ট্রোলে। তারা যদি বলে দেয় 1 মাসের জন্য এখানে অর্ধেক ব্যবহার করতে হবে, ওকে, এটাকে বলে ফোর্সড কনজারভেশন, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। বিশেষজ্ঞরা মনে করেন সংকটে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের সংকট কিংবা সরবরাহ ঘাটতি নেই, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এসে দেখা যাচ্ছে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি আর গ্রাহক ভোগান্তি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে পরিস্থিতি সামাল দিতে কতটা কৌশলী কিংবা ব্যবস্থাপনাগত দক্ষতা দেখাতে পারছে জ্বালানি বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি আমদানিতে একদিকে ভোগাচ্ছে দ্বিগুণ ব্যয়, অন্যদিকে সংকট আতঙ্কে বাড়তি চাপে ফিলিং স্টেশন। এমন প্রেক্ষাপটে অতিরিক্ত নয়, ষান্মাসিক পরিকল্পনার ভিত্তিতেই তেল কেনার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে ভবিষ্যতের সংকট মোকাবিলায় বাজার বিকেন্দ্রীকরণ ও পরিশোধন প্রতিষ্ঠানে সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সরকারিভাবে চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভিন্ন দেশে তেল রফতানি করে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আর তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজে আসছে না G2G চুক্তি। এতে অনিশ্চিত হয়ে গেছে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরবরাহের পরিমাণ। তাই চাহিদা মেটাতে আমদানিকারকদের বেশিরভাগই এখন স্পট মার্কেট নির্ভর। অনেক দেশ সংকট দীর্ঘমেয়াদীর আশঙ্কায় জোর দিয়েছে মজুদ বৃদ্ধিতে। যদিও এমন প্রেক্ষাপটেও বাংলাদেশ অতিরিক্ত তেল কেনার পথে হাঁটবে না বলে সাফ জানিয়েছে আমদানিকারক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। প্রোগ্রাম করি হলো 6 মাস করে, যেরকম G2G এবং আমরা পারচেজ ওপেন কম্পিটিশনের মাধ্যমে যেটা নেই, এই দুটোই আমরা 6 মাস করে প্রোগ্রাম করা হয়। এদিকে যুদ্ধের আগে বিশ্ববাজারে যেখানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $60, বর্তমানে দাম বেড়ে তা $110 পৌঁছেছে। যুদ্ধ দীর্ঘ হলে লাগামহীন হবে অপরিহার্য এই তেলের বাজার। শঙ্কা জানিয়ে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একক আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরোপের দিকে তাকান, ওরা যখন রাশিয়ানের সাথে ওদের সমস্যা হচ্ছিল তখন কাতারের সাথে তারা চুক্তি করলো, বাট এখন কাতারের সাথে তারা এমনভাবে চুক্তি করলো রাশিয়ান পুরোটা বন্ধ করে দিল। এখন কি হচ্ছে, তাদের অলরেডি যুদ্ধের প্রথম দিনে 60-70% গ্যাসের দাম বেড়ে গেছে। সো এইটা কিন্তু খুবই হার্মফুল। আপনাকে ব্যালেন্সিংটা এমনভাবে করতে হবে, এটা স্ট্র্যাটেজিক্যালি করতে হবে যাতে সাপ্লাই চেইনটা স্মুথ থাকে। দেশীয় প্রতিষ্ঠানের তেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর দিকেও জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আমাদের রিফাইনারি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আসা উচিত, সেটা বিদেশি কোম্পানি টু গভর্নমেন্ট অথবা বিদেশি কোম্পানি টু বাংলাদেশি কোম্পানি, যেভাবেই হোক না কেন। আমাদের নেগোসিয়েশন স্কিলও অনেক দুর্বল। পেমেন্ট শিডিউল, এই জায়গাগুলোতেও আমাদের গভর্নমেন্টকে আরও খুবই ভিশনারি হতে হবে, আরও দূরদর্শী হতে হবে। তথ্য বলছে চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরির 65 থেকে 70 লাখ মেট্রিক টন জ্বালানি কেনার লক্ষ্য বিপিসির। 6 মাসে যার পরিমাণ দাঁড়ায় 32 থেকে 35 লাখ মেট্রিক টন। অতিরিক্ত না কিনে সাশ্রয়ী নীতির অংশ হিসেবে গ্রাহক পর্যায়ে তেলের রেশনিং উঠিয়ে দিলেও ব্যবহার কমাতে ফিলিং স্টেশনগুলোতে কিছুটা রেশনিং করছে বিপিসি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নড়াইল সদরে তেল নিতে এসে না পেয়ে ম্যানেজার ও তার সহযোগীকে ট্রাক চাপা দেয় চালক। ঘটনাস্থলে মৃত্যু হয় ম্যানেজার নাহিদের। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে জিহাদুল নামের একজনকে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সজীব রহমান, যাচ্ছি তার কাছে।
নড়াইল সদরের তানভীর যে ফিলিং স্টেশন আছে, এই ফিলিং স্টেশনে কিন্তু একটি দুর্ঘটনা যেটি ঘটে গেছে, যে নড়াইলে যে তেল সংকটের যে পর্যায়ক্রমে যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে নড়াইলে যে তেলের যে সংকট দেখা দিচ্ছে, এই সংকটের জের ধরে কিন্তু গতকাল রাতে অর্থাৎ আনুমানিক রাত 2টার দিকে ট্রাক চালকের সাথে বাকবিতণ্ডার জেরে কিন্তু এই যে পাম্প যে তানভীর ফিলিং স্টেশন ছিল, এই ফিলিং স্টেশনের কিন্তু ম্যানেজার যিনি ছিলেন নাহিদ, তার সাথে কিন্তু একটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এই বাকবিতণ্ডা থেকে কিন্তু যে ট্রাক চালক ছিলেন তিনি ক্ষিপ্ত হয়ে অনেকটা তাকে যে তার আক্রোশের বশবর্তী হয়ে এখানে প্রত্যক্ষদর্শীদের সামনে তিনি কিন্তু হুমকি দেন যে তাকে তেল না দিলে কিন্তু যে মেরে ফেলার যে হুমকিটা তিনি কিন্তু এখানে দিয়েছিলেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে পাম্প ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এখান থেকে আনুমানিক রাত 12টার দিকে তখন কিন্তু এই ট্রাক চালক তিনি এই পার্শ্ববর্তী অর্থাৎ পেরোলি, এই যে পাম্পের পার্শ্ববর্তী পেরোলি অঞ্চলেই তার বসবাস, এবং সে এসেছিল এবং অনেকটা জোরপূর্বকই কিন্তু এখান থেকে যে তেল নেওয়ার চেষ্টা করছিল। তখন যে পাম্প যারা পরিচালনায় আছেন ম্যানেজার নাহিদ তিনি জানান যে সিরিয়ালে যারা আছেন তারাই অগ্রাধিকার ভিত্তিতে তাদের তেল দেওয়া হবে, এবং পরবর্তীতে একটা সময় যে অপেক্ষা করতে সিরিয়াল শেষ হতে না হতেই তখন কিন্তু তেল পাম্পের যে মজুদ ছিল সেটা কিন্তু ফুরিয়ে দেয়, এবং অনেকটা ক্ষিপ্ত হয়েই তখন যে পাম্পে তাকে অনেকটা প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এবং রাত আনুমানিক 2টা 10-এর দিকে কিন্তু এখান থেকে যখন যেই পাম্পের ম্যানেজার নাহিদ এবং তার যে সহকর্মী জিহাদুল সহ এই পাম্প থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় যে আমরা সিসিটিভি ফুটেজ থেকে যেটা দেখতে পেয়েছি যে ওই যে ট্রাক চালক ছিলেন যিনি ওই ট্রাকটা নিয়ে কিন্তু তার পিছনেই যান, এবং কিছুটা অংশ যাওয়ার পরেই কিন্তু যে বিকট একটা শব্দ হয়, এবং এখান থেকে পাম্পের লোকজন যারা আছেন এবং কর্তব্যরত যারা ছিলেন তারা কিন্তু একটা পর্যায়ে যে দেখতে পারেন যে যে ম্যানেজার তানভীর এবং জিহাদুল তারা দুজন রাস্তার উপর পড়ে আছে, এবং তার পাশ থেকেই ট্রাকটিকে কিন্তু ওই যে ট্রাক চালকের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছিল সেই ট্রাক চালক কিন্তু ট্রাকটা নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে তখন কর্তব্যরত চিকিৎসক জানান যে ম্যানেজার নাহিদ কিন্তু অনেক আগেই মৃত্যুবরণ করেছেন, এবং তার যে সহকর্মী জিহাদুল ছিলেন সে জিহাদুল কিন্তু যে তার একটি পা অর্থাৎ 2টা পায়ে কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এই অবস্থায় কিন্তু রাত থেকে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। একেতেই নড়াইলের যে তেল সংকট অর্থাৎ তেলের যে চাহিদা, সেই চাহিদা অনুপাতে কিন্তু এখানে পাম্প যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু সেই চাহিদা পূরণ করতে অনেকটা ব্যর্থ হচ্ছে বলে চলে। এবং আমরা যতটুকু কথা বলেছি যে এই যারা পাম্প যে ফিলিং স্টেশন মালিক কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে চাহিদার তুলনায় তারা ডিপো থেকেই তেলটা কম পাচ্ছে, আর এই কারণে মূলতই প্রতিনিয়ত কিন্তু নড়াইলের যে ফিলিং স্টেশনগুলো আছে সেখানে কিন্তু যে বাকবিতণ্ডা থেকে শুরু করে মারামারি পর্যন্ত ঘটছে। এবং সর্বশেষ যে ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা, যে যিনি একজন যে পাম্পের যিনি ম্যানেজার ব্যবস্থাপক তিনি কিন্তু নির্মমভাবে কিন্তু প্রাণ দিলেন এই তেল নিয়ে বাকবিতণ্ডার ঘটনার জেরে। আর এখানে সর্বশেষ আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি এখনো পর্যন্ত কিন্তু সেই ট্রাক চালক এবং ট্রাক দুটোর কোনোটাকেই কিন্তু পুলিশ এখন পর্যন্ত আটক করতে পারে নাই, এবং যারা আছে এখানে অনেকটা উৎকণ্ঠায় আছে যে পাম্পগুলা আসলে কিভাবে পরিচালনা করবেন, এবং এটা এই তেলের যে সংকটের পাশাপাশি যে আসলে এই অঞ্চলের মানুষের যে চাহিদা সেই চাহিদার যোগানটা তারা কিভাবে দেবেন এ নিয়ে অনেকটা চাপা ক্ষোভ কাজ করছে। এবং রাত থেকেই যে অর্থাৎ ভোর রাত থেকেই কিন্তু এই ঘটনা নিয়ে সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এবং আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে এই নাহিদ তিনি দীর্ঘদিন ধরে অর্থাৎ এই যিনি মালিক আছেন যে সর্দার ফিলিং স্টেশন অর্থাৎ তানভীর এবং সর্দার নড়াইল দুটি স্বনামধন্য ফিলিং স্টেশন আছে, এবং ফিলিং স্টেশন দুটো কিন্তু পরিচালনা তিনিই করতেন, এবং তিনি যে মালিক যিনি আছেন রবিউল ইসলাম তার কিন্তু আপন ভাতিজা। এবং যে তানভীর অর্থাৎ নাহিদের যে মৃত্যু, এই মৃত্যুটাকে কোনোভাবেই আসলে এখানে যারা আছেন
স্থানীয় এবং পাম্প মালিক ব্যবসায়ী সহ স্থানীয়রা তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে সদা মিষ্টভাষী একটা যুবক যিনি অকালে এভাবে আসলে যে প্রাণ দিলেন, এটা কোনোভাবেই কাম্য না। তা আসলে তেলের যে সংকট, আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে প্রতিদিন যে পরিমাণ তেল যে ডিপো থেকে তারা উত্তোলন করছে, এই তেলটা কিন্তু যথেষ্ট, কিন্তু আসলে কৃত্রিম সংকটটা গ্রাহক পর্যায়ে সৃষ্টি হচ্ছে। আর তেলের এই যে সংকট, এই ঘটনা অর্থাৎ তেলে পাম্পের ম্যানেজার হত্যাকাণ্ডের ঘটনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। নড়াইল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সজীব রহমান। ভোরের সময় আরও থাকছে। চতুর্থবারের মতো অভিভাবক শূন্য দুদক, স্থবির কমিশনের কার্যক্রম ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। সফল করতে সব ধরনের প্রভাবমুক্ত রাখার পরামর্শ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চায় না সরকার। বাহিনীটিকে স্বাধীন ও শক্তিশালী করতে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহীর শারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম ফেরানোর কাজ চলছে। বছর ধরে প্রশিক্ষণের কঠোর শৃঙ্খলা পেরিয়ে নতুন স্বপ্ন আর দীপ্ত প্রত্যয়ে দেশ সেবার শপথ। নিরাপদ ও শান্তির আগামীর বাংলাদেশ গড়তে জনসেবার ব্রত। শনিবার সকালে রাজশাহীর শারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে অপরাধের বিনাশ, জনগণের আস্থা অর্জন আর দেশ সেবার অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল যেন না হয়, সেজন্য স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। 2025 সালের 1 মার্চ শুরু হওয়া 43তম বিসিএস পুলিশ ব্যাচে 80 জন প্রশিক্ষণ শুরু করেন। গত বুধবার এক প্রজ্ঞাপনে 4 জনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে বাদ পড়েন আরও 4 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিরোধী মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার বিকেলে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি বলেন, সংসদকে বাংলাদেশের সামগ্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। বিগত সরকারের সময় 3টি সংসদ নির্বাচন ফ্যাসিবাদী ক্ষমতা নবায়নের জন্য করা হয়েছিল। এতে সংসদীয় গণতন্ত্র নষ্ট করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। (2014, 18 এবং 24) এই 3টা সংসদ, তথাকথিত সংসদ নির্বাচন ওয়াজ নাথিং বাট তৎকালীন ফ্যাসিস্ট রেজিমের ক্ষমতা নবায়নের জন্য করা হয়েছিল। পার্লামেন্টকে রাবার স্ট্যাম্প হিসাবে পরিগণিত হয়েছিল। সত্যিকার অর্থে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেটা বাংলাদেশ দীর্ঘ 17-18 বছর দেখেনি। সংসদীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পায়, পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক রাজনীতির কেন্দ্রবিন্দু যেন সংসদ হয়। 4 দিনের সফরে এখন নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার দুপুর 12টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টারে শহরের শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়াম পৌঁছান রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সন্ধ্যা 7টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
30 মার্চ সকালে সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন তিনি। একই দিন সন্ধ্যায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাসভবনে যাবেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার স্থানীয় সময় দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে 78 বছর বয়সে মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় দেশে পৌঁছাবে। সোমবার বেলা 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে প্রথম জানাজা। বাদ জোহর ঢাকা সেনানিবাসে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। পানি খরচ আর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশে কমছে ধান উৎপাদন। খালি পড়ে থাকছে মাঠ অথবা বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক। চালের আমদানি বাড়ায় কাজ হারাচ্ছেন কৃষিজীবী মানুষ। বিশ্লেষকদের মতে কৃষিপণ্য আমদানিতে দেয়া ভর্তুকি কৃষক পর্যায়ে বন্টন করতে পারলে খাদ্য নিরাপত্তার সঙ্গে দীর্ঘমেয়াদে সুফল পাবে সরকার। সুমন আহমেদের ক্যামেরায় সেলিয়া সুলতানের প্রতিবেদন। ধানের ক্ষেতের শীতল হাওয়া শান্ত করতে পারে না নীলফামারী থেকে আসা মোতালেবের চিন্তা। ক্ষেত মজুর ধানের ক্ষেতে যতটা তার চাহিদা ততটা নয় অন্য ফসলে। ধান ক্ষেত কমতেছে, সবজি খেতে 6 মাস পর একদিন এইরকম যাই, ধান খেতে ওখানে ডাকে কম। কৃষি উৎপাদনে সবচেয়ে অলাভজনক মনে করা হয় ধান। ফলে কৃষি জমি খালি থাকলেও ক্ষতির ভয়ে কেউ ধান চাষে আগ্রহী নয়। সার, বীজ, কীটনাশক, পানি সবকিছুতে বেশি খরচ বেশি হওয়ার কারণে ভুট্টার দিকে কৃষক ঝুঁকে পড়তেছে, যার জন্য আপনার খাদ্য সংকট। যেভাবে খরচ তাতে করে আমার ধান ঘরে যে কয়টা লাগবে আর উনার কিনা খাইতে ওই কয়টা লাগবে, এই জন্য উনি করতেছে না। আনোয়ার কালাম পুরোপুরি গৃহস্থী। গত 10 দিন সেচ পাম্প ডিজেলের অভাবে চালু করতে পারেননি। ডিজেল যতদিন না পাবো তো এটা তো ডিজেল ছাড়া চলবে না। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা শুধুমাত্র যে সেসব দেশেই অস্থিরতা তৈরি করছে তা নয়, বরং অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের ভাগ্য নির্ধারণ করছে। এমন পরিস্থিতিতে কৃষিতে স্বনির্ভরতা তৈরি করা গেলে, অর্থাৎ কৃষিতে মহাপরিকল্পনা তৈরি করা গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান টিকে থাকবে এবং শক্ত অবস্থানে থাকবে, ঠিক একইভাবে বিশ্বের বাণিজ্যের যে কোনো দরবারে অর্থাৎ দেন দরবারে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। একদম চর এলাকায়, হাওড় এলাকায় ধানের ক্ষেত হয়ে যাচ্ছে তামাকের ক্ষেত, ধানের ক্ষেত হয়ে যাচ্ছে ভুট্টার ক্ষেত। কারণ কি? তারা দাম পায় না। আমদানি করতে যে ব্যয়টা হতো সেইটা আমাদের কৃষকের কাছে যাক সেই টাকাটা, এবং এটা আমার মনে হয় সরকারের জন্য সেটা ভালো হবে। 2015 থেকে 2026 অর্থবছর পর্যালোচনায় দেখা যায় গম ও চাল আমদানি হয়েছে 1,72,000 কোটি টাকার। এর মধ্যে শুধু চাল আমদানির ব্যয় প্রায় 37,500 কোটি টাকা। প্রত্যেকটা নেগোসিয়েশনের সময় একটা জিনিস প্রায়োরিটি জায়গায় থাকবে, সেটা হলো কোন কোন জিনিসের জন্য আমি লোকালি প্রোডাক্টের উপর ডিপেন্ড করব আর কোন কোন জিনিস আমাকে বিদেশ থেকে আনতে হবে। ওভার ডিপেন্ডেন্স কোনো কারণেই ভালো কিছু না। বৈশ্বিক যুদ্ধ ছাড়াও এই লোকসান গোনার দরদামে ফসলের জমি বছর গড়াতেই সরে যায় কয়েকশো একর দূরে। কোনো ভাটা বিস্ফোরার মতো উকি দেয় মাঠের মাঝে। খাল মরে, বাড়ে অনাবাদি জমি, যা মাটি আর জল শুষে নেওয়ার সাথে শুষে নিচ্ছে মানুষের আগামীকালের ভাগ্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ধামরাই, সাভার। EDF Aluminium, redefine possibilities. গত 20 বছরে কখনো ঠিকমতো থিতু হতে পারেনি দুর্নীতি দমন কমিশন। স্বাধীন সংস্থার 7 কমিশনারের মধ্যে পূর্ণ মেয়াদ শেষ করেছে মাত্র 3টি। বড় দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল সে ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন দুদককে সফল করতে সব ধরনের প্রভাবমুক্ত রাখা জরুরি। তাসলিম তৌহিদের প্রতিবেদন। 2004 সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু দুদকের। তবে 2 দশক পেরিয়েও যেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা পূর্ণতা পায়নি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা। 7টি কমিশনের মধ্যে 4টিরই বিদায় ঘটেছে মেয়াদ শেষের আগে। সবশেষ গত 3 মার্চ আগাম আভাস ছাড়াই পদত্যাগ করেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও 2 কমিশনার। বিদায়ী চেয়ারম্যানের দাবি, নতুন সরকারের কাজের পথ সুগম করতেই স্বেচ্ছায় সরে দাঁড়ানো। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণে আমরা অনুভব করেছি যে
এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। তবে এই পদত্যাগকে নিছক স্বেচ্ছায় বা ব্যক্তিগত মানতে নারাজ টিআইবি। তারা বলছে ক্ষমতার পালাবদলের সাথে কমিশনের শীর্ষ পদে পরিবর্তন দেশের পুরনো রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির নেতিবাচক প্রভাব। পদত্যাগ এটি হতাশাজনক, তবে আমি মোটে অবাক হই না। হতাশাজনক এই কারণে যে এইভাবে পদত্যাগের বিষয়টি প্রশ্নবিদ্ধ। একটা প্রতিষ্ঠান হিসেবে তার সক্রিয়তা দেখেছি, আমরা প্রয়াস দেখেছি, কিছু সাফল্য হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এটাই আসলে পর্যাপ্ত একটা প্রতিষ্ঠানকে তার যে নির্ধারিত সময়সীমা সেটি কাজ করতে না দেওয়ার কারণে কতটুকু সাফল্য বা ব্যর্থতা হলো সেটাও যথাযথ পরিমাপ করা সম্ভব হচ্ছে না। মোমিন কমিশনের 15 মাসের মেয়াদে দুদকে জমা পড়েছিল অন্তত 15,000 অভিযোগ। শেখ হাসিনা পরিবারের সদস্য থেকে শুরু করে প্রভাবশালী সাবেক মন্ত্রী ও আমলা মিলিয়ে 3,500 ভিআইপি জড়িয়েছিলেন সংস্থাটির জালে। এই ধারাবাহিকতা ধরে রাখতে প্রভাবমুক্ত কাজের পরিবেশের তাগিদ সংস্থার সাবেক মহাপরিচালকের। স্বাধীনচেতা মানুষ এবং যারা এই অনুসন্ধান, তদন্ত, দুর্নীতি এই সমস্ত বিষয়কে বোঝেন, আপোষহীন এরকম যোগ্য মানুষদের আসার দরকার। কিন্তু সেই সাথে আসলেই হবে না, সেই সাথে সরকারকে অনুকূল পরিবেশটা নিশ্চিত করতে হবে। অভিভাবক শূন্য দুদকে দ্রুত যোগ্য কমিশন নিয়োগের মাধ্যমে কাজের গতি ত্বরান্বিত করার আহ্বান বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ঈদ উৎসবেও ফিকে মৌলভীবাজারের পর্যটন খাত। রাস্তার সংস্কার, ট্রেনের টিকিট স্বল্পতায় দেখা নেই ভ্রমণ পিপাসুদের, লোকসানে স্থানীয় ব্যবসায়ীরা। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করা কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ও পুনর্বাসন সহ সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নগর ভবন প্রাঙ্গণে আয়োজনে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। আমি আশ্চর্য হয়ে যাই যে কি সব বয়ান নিয়ে লোকজন নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন। ভুয়া মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধা নয় তাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ম্লান করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, ভাতা বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। মুক্তিযোদ্ধা যারা আছেন সকলকে পরিবহনের সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে, অসুস্থ হলে চিকিৎসার সুযোগ সুবিধা দিতে হবে, যাদের বাড়ি নাই, যার ঘর নাই, ঘরের ব্যবস্থা করতে হবে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে এবং মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন, চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতা একবারে এসেছে, 90-এর আন্দোলন ও 24-এর অভ্যুত্থানের রাজনৈতিক অর্জনকে সম্মান করতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে মেলানো যাবে না। এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমান তালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এডিস নিধনে বিশেষ মশক নিধন কর্মসূচি ক্লিন স্কুল নো মসকিউটো শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরের 536টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, প্রায় 1 মাস স্কুল কলেজ বন্ধের পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাদের সুস্থতা নিশ্চিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন বলবো ভিতরের পর স্কুল যখন বন্ধ করার আমাদের বায়োলজিক্যাল কন্ট্রোল হিসেবে আমাদের গাপ্পি মাছ আছে এবং আমাদের
এই 536টি স্কুল আছেন, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব, যাতে করে আমাদের স্কুলের ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে এই ডেঙ্গুর যে আবির্ভাব সেটিকে প্রতিরোধ করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করে সব সময় ক্লিন এবং একটা স্কুলের যে পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, মশার বিষয়ে বলেন, অন্য যেই বিষয়গুলো সিটি কর্পোরেশনের করণীয় আছে, আপনারা বললে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে সাথে নিয়ে এই বিষয়গুলোকে আমরা সমাধান করব। ছুটির দিনে শনিবার দুপুরে মন্ত্রণালয়ে হাজির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। টেবিল জুড়ে বেসরকারি মেডিকেলের ফাইল দেখিয়ে বললেন, ধরা পড়েছে একের পর এক অনিয়ম। এরপরই এক বিশেষ ভিডিও বার্তায় বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কিছু মেডিকেল কলেজ আমি পেলাম যারা বিন্দু মাত্র কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। সকল বেসরকারি মেডিকেল কলেজকে একটি মিনিমাম স্ট্যান্ডার্ড পূরণ করতে হবে, সরকারি নিয়ম নীতি মেনে চলতে হবে। সেটা যদি না হয় তাহলে আজকে আমরা যেমন ভুয়া ডাক্তার, ভুয়া নার্স, ভুয়া ক্লিনিকের উপরে আমরা চেষ্টা করছি সেগুলোকে বন্ধ করার, এই ভুয়া ডাক্তার তৈরির কারখানাগুলোকেও আমাদের বন্ধ করতে হবে জননিরাপত্তার স্বার্থে, জনগণের স্বাস্থ্যের স্বার্থে। দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত জানিয়েছে, বিশ্ববাজারে এর সরবরাহ কমার প্রভাব পড়বে না দেশের চিকিৎসা খাতে। শনিবার দুপুরে রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কিছু অসৎ চিকিৎসকের কারণে জাতি ধ্বংসের মুখে পড়বে। চিকিৎসকদের সহায়তা ছাড়া মন্ত্রণালয় থেকে সেবা দেওয়া সম্ভব না বলেও মনে করেন তিনি। এছাড়া অনিয়মের বিরুদ্ধে সারা দেশের হাসপাতালগুলোতে অভিযান চলবে বলেও জানান মন্ত্রী। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে সম্পূর্ণরূপে দুষ্কৃতি মুক্ত করতে চাই, সম্পূর্ণরূপে এটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই। সন্ত্রাস বলে কোনো মারামারি না, ওই যে কলমের সন্ত্রাস, ডিসিশনের সন্ত্রাস। আমি মন্ত্রী, আমি হাবুডুবু খাচ্ছি। আপনারা যদি সহযোগিতা না করেন, এই মন্ত্রণালয় থেকে মানুষের সেবা করে ইটস কোয়াইট ইম্পসিবল। নরসিংদীতে অব্যবস্থাপনার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। বিকেলে শহরের তরোয়া এলাকায় ইবনে সিনা প্রাইভেট জেনারেল হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ল্যাব, ডিউটি চিকিৎসকের অনুপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং রেজিস্ট্রেশন না থাকায় 1,30,000 টাকা জরিমানা করা হয়। এদিন বিভিন্ন অনিয়মের অভিযোগে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল সিলগালা করা হয়। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। শহুরে, কিন্তু সেই জীবনও ঠিক যেন জীবন নয়, কীটের মতো বেঁচে থাকা। শহরের বস্তিতে বসবাস করা মানুষের জীবনকে আর ভিন্নভাবে ব্যাখ্যা করার উপায় আছে, যেখানে মিলছে না ন্যূনতম মৌলিক অধিকার। স্বাস্থ্য থেকে শিক্ষা সবই নাগালের বাইরে। ময়মনসিংহের বস্তিবাসীদের সুবিধার আড়ালে বেঁচে থাকার সে গল্পই তুলে এনেছেন ওবায়দুল হক। ছবি তুলেছেন গগন পণ্ডিত। ময়মনসিংহ মহানগরের গর্বও এখন তার। ঝাঁ চকচকে দালান আকাশের সঙ্গে গল্প করে। বিলাসী শপিং মল, রেস্তোরাঁ, কি নেই এখানে। তবে এই শহরে প্রায় 2.5 লাখ মানুষ আছেন যাদের ঠিক যেন দেখা যায় না, মানে দেখতে পায় না কেউ, যাদের গল্প পুরোটাই দুঃখে ভরা। অথচ তারাই শহরের গতি ঠিক রেখেছেন। মোটে মজুরি করে, রিকশা ঠেলে, সবজি আনাজ বিক্রি করে বাসাবাড়ি গুছিয়ে রাখতে কিংবা হেঁসেলটাও যাদের হাতছাড়া চলে না। সেই মানুষগুলো কোথায় থাকেন, কেমন থাকেন, নাকি তাদের মানুষের মতো স্বাভাবিক জীবন নেই, তারই বা কে খোঁজ রাখে? নগরীর এক একটি বস্তির ভাঙাচোরা একই ঘরে 10-12 জনের বসত, এক টয়লেটে অনেক মানুষ। এখানে জীবনটা অন্যরকম। পানি আইসা ঘর ভুইরা যা, এরপর আমরা থাকতে পারি না। ছোট এখন ঘরের মধ্যে আমরা নাতিন পুতি যা আছে এই ঘরের মধ্যে বসবাস করতেছি। তোমরা একটা বাথরুমে মনে করেন নিচের 50-60 জন মানুষ ব্যবহার করতে হয়। শুধু কি তাই, এখানকার শিশুরাও নিজেদের নাম লেখাচ্ছে অদৃশ্য মানুষের দলে। স্বপ্ন নেই, শিক্ষাও আটকে যায় জীবনের মতোই শৈশবেই। যদিও এখানকার মানুষও জানে মৌলিক অধিকার বলতে কেতাবি কথাগুলো। হয়তো এতদিনে তারা বিশ্বাস করতে শুরু করেছে এসব বিষয় বস্তির মানুষের জন্য নয়। স্কুলে
ভর্তি হয়েছিলাম 6 মান্থ পড়ছি, পড়তে পারি নাই। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এসব আমাদের মৌলিক অধিকার। আমরা কেন এগুলো থেকে বঞ্চিত থাকব? আমরা কি মানুষ না? আমরা আশা করি নতুন সরকারটি বস্তিবাসীদের নজর দিবেন, তাদের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ব্যবস্থা তারা যেন একটি উন্নত জীবনযাপন করতে পারে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, চটকদার মেগা প্রকল্প হাতে না নিয়ে পিপিপি মডেলের মাধ্যমে এলাকা ভিত্তিক নির্দিষ্ট পাইলট প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ঘটাতে হবে বস্তিবাসীর জীবনমানের পরিবর্তন। পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ তৈরি হলো, যারা কিনা একটা নির্দিষ্ট পাইলট আকারে একটা নির্দিষ্ট প্রকল্পে একটা নির্দিষ্ট বস্তিবাসীর উন্নয়নের ক্ষেত্রে কাজ করতে পারে। বস্তিগুলোতে যে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে তা স্বীকার করেছেন নগর প্রশাসকও। বলছেন কিছু আশার কথা। এই বস্তির জায়গাটার মালিক জেলা প্রশাসন। আমি জেলা প্রশাসনের কথা বলেছি যে যদি ওনারা আমাকে অনুমতি দেয়, আমরা সেখানে নতুন করে ঘর নির্মাণ করে দিব। ময়মনসিংহ নগরীতে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন 291টি বস্তিতে বসবাস 59,512টি পরিবারের। এতে মোট জনসংখ্যা 2,56,979 জন। সময়ের সঙ্গে বদলেছে শহর, তবে বদলায়নি বস্তিবাসীর জীবনমান। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা ছাড়া এই জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়বে। তাই নতুন সরকারের কাছে এখন তাদের প্রত্যাশা, মানবিক জীবনযাপনের ন্যূনতম সুযোগ যেন নিশ্চিত করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ঈদ উল ফিতরের টানা ছুটিতে আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি মৌলভীবাজারে। সড়কের বিভিন্ন স্থানে সংস্কার চলায় তৈরি হয় যানজট। অন্যদিকে রয়েছে ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগও। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতনদের অবগত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শাহ ওলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। পাহাড়, টিলা, ঝর্ণা আর সবুজ চা বাগানে ঘেরা অপরূপ সৌন্দর্যের জনপদ মৌলভীবাজার। শ্রীমঙ্গল, কমলগঞ্জ সহ প্রায় সবকটি উপজেলাতেই গড়ে উঠেছে আধুনিক হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজ। ঈদ সহ বিভিন্ন লম্বা ছুটিতে এসব পর্যটন কেন্দ্রগুলোতে ঢল নামে ভ্রমণ পিপাসুদের। তবে এবার ঈদ উল ফিতরের টানা ছুটিতে ছিল কিছুটা ভিন্ন চিত্র। পর্যটন সংশ্লিষ্টরা জানান, সড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলায় সৃষ্টি হয় যানজট। অন্যদিকে পাওয়া যায় না পর্যাপ্ত সংখ্যক ট্রেনের টিকিট। এতে স্থানীয় দর্শনার্থীর দেখা মিললেও কম মিলছে পর্যটকদের সংখ্যা। এতে কাঙ্ক্ষিত ব্যবসা হয়নি দাবি পর্যটন ব্যবসায়ীদের। আমাদের রাস্তাটার অবস্থা খুবই খারাপ। গেস্টের কিছু থাকে যে আমরা আসলে আসতে অনেকগুলো সময় লাগে। আমরা যে আশা নিয়ে বসছিলাম ওই আশা আমাদের ফিল আপ হয় নাই। অন্যান্য বারের চাইতে এবারের পর্যটক তুলনামূলক একটু কম। যারা টুরিস্ট সকল খায়, কিন্তু এবার টুরিস্ট এমন আইছে না। রাস্তাঘাট আরেকটু ভালো হইতো, তাহলে হয়তো পর্যটনরা এসে আরো সুবিধা পেত। আমরা চাই যোগাযোগ ব্যবস্থাটা একটু সুন্দর হোক। ব্যবসা করেছি, তবে ওইভাবে যে আমরা আহামরি লাভবান হয়েছি এরকম না। পর্যটকদের ভোগান্তির বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ন্যাশনাল হাইওয়ের কিছু বিষয় আছে যেগুলো আমাদের স্থানীয় প্রশাসনের হাতে না, আসলে সেটা আমরা সংশ্লিষ্ট দপ্তর প্রধান বা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমরা জানাচ্ছি। জেলায় শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। ঈদ উৎসবে চাঙ্গা পর্যটন অর্থনীতি। 21 থেকে 27 মার্চ এই 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেন 6 লাখের বেশি পর্যটক। বাণিজ্য হয়েছে 600 কোটি টাকার বেশি। এই অঙ্ক দ্বিগুণ করতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঈদের টানা ছুটির সঙ্গে যুক্ত হয় স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নামে সমুদ্র সৈকতে। কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে ছিল উপচে পড়া ভিড়। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। এক মাস পরে আবার আগের মতো আপনার রূপটা ফিরে আসলো, ভালোই বেচা কেনা হচ্ছে। টানা ছুটিতে সাগর পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ ছিল শতভাগ বুকিং। ভালোই একটা রেসপন্স পেয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে এই খাতে প্রায় 1200 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। এই টার্নওভার এই মুহূর্তে আপনার 600 কোটি টাকার বেশি হবে বলে আমরা ধারণা করছি। গত 6 দিনে সমুদ্র স্নানে প্রায় 7.5 লাখ মানুষকে লাইফগার্ড সেবার আওতায় আনা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছে ভোরের সময়। হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব।
বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেছে একজনের। ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, তুমুল বৃষ্টির সঙ্গে পড়ল বড় বড় শিলা। তার গতি এমন যে টিনের চালাও ফুটো হয়ে গেছে। তাণ্ডব চালায় কালবৈশাখীও, ভেঙে পড়েছে ঘরবাড়ি, ফসলেরও ক্ষতি। শনিবার লালমনিরহাটের 5টি উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা ও অনেক কাঁচা আধাপাকা ঘরবাড়ি। ফসলের ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষক। ঘর থাকা যায় না পাথরের জন্য, বাচ্চা ধরি একটা বসিকার আছি। ভুট্টা গাছছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার তো শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি। তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। নীলফামারী, ডোমার ও জলঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ ফসলের মাঠের ভুট্টা, মরিচ, আলু, ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে অনেক জায়গায় জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। বহু বসতবাড়ির টিনের চালা উড়ে গেছে। বড় বড় পাথর পড়ছে, পড়িগুলো নাই, যারা হয়েছে থাকিবার মতন অবস্থা নাই। আমার বৃষ্টি শিলা হয়েছে, তা ঘর তো থাকাই যায় না। পঞ্চগড়েও আঘাত হানে কালবৈশাখী ঝড়। এতে গাছ ভেঙে পড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে চাপা পড়ে চাকাতিবালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেত, ঘর বাড়ি সহ গাছপালা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর বাড়ি একবার সব ভাঙে চুরে, আমরা দুশ্চিন্তায় আছি। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 4 জন। তারিফ রহমান, সময় সংবাদ। মাদারীপুরে গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় মিলল মাইক্রোবাস চালকের মরদেহ। একই জেলায় নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া দেশের 4 জেলায় শিশুসহ 5টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝুলন্ত অবস্থায় স্বজনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া গ্রামে শনিবার সকালে বাড়ির উঠানের কাঁঠাল গাছের 40 ফুট উঁচু ডালে মাইক্রোবাস চালক আরিফ শেখের ঝুলন্ত লাশ দেখতে পান স্বজন ও এলাকাবাসী। 12টার দিক দিয়ে আমরা খাইছেও, খাই না পরে ভাই ঘুমাবেন না, রাইতে ঘুমাইছে, একটা মানুষ পাশে তোটলে বসবে না, এখন না বুঝুক করে বসবে না। বাড়ির ঘর দেবে, গাছ গুছ ফাড়ছে, ইট আনছে, টাকা পয়সা নিয়ে পালাইছে, এক সপ্তাহ থেকে কালকে রাত্রে বাড়ি হয়েছে, কি হয়েছে আমরা জানি না। একই উপজেলার শাখারপাড় গ্রামে নিজ ঘর থেকে উদ্ধার করা হয় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী রুমি বেগমের ঝুলন্ত মরদেহ। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে আত্মহত্যার প্ররোচনা বিষয়টা আসছে। সেখানে তাদের বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আত্মহত্যার মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং লাশ মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে গাইবান্ধার পলাশবাড়ির ঢোলভাঙ্গা এলাকায় নিজ বাসার বিছানায় গৃহবধূ ববিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার পর থেকে নিখোঁজ নিহতের স্বামী হারুন। ফরিদপুরের নগরকান্দার পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কে পড়েছিল 65 বছর বয়সী জামেলা বেগমের মরদেহ। শ্রোধান সম্পন্ন করে আমরা পোস্টমর্টমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো। পরবর্তী ব্যবস্থা, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর গোকর্ণ ঘাটে গঙ্গা স্নানে গিয়ে বৃহস্পতিবার স্রোতে ভেসে নিখোঁজ হয় 10 বছরের শিশু অপর্ণা সূত্রধর। 2 দিন পর শনিবার সকালে নদীতে থাকা স্তূপের পাশে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বগুড়ায় ট্রাক বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে শেরপুরের মির্জাপুর ইউনিয়নে ঢাকা বগুড়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহাসড়কে একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির আরেকটি ট্রাক সেখানে পৌঁছায়। পণ্য বোঝাই ট্রাকটি দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলেও পেছন থেকে আসা সবুরা পরিবহনের আরেকটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে আলু বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পেছন থেকে আসা ঢাকাগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস। আমরা যেটি জানতে পারি যে 2টি আলুর চলাচলে সেটি বন্ধ হয়ে যায়। এরপর ফায়ার সার্ভিস কর্মী, হাইওয়ে পুলিশ, শেরপুর থানা পুলিশ তারা ঘটনাস্থলে চলে আসেন এবং
গাড়িটা ইউটার্ন নিবেন না, না দেখে ওই গাড়িটা ভরত করে ঢুকে মাঝখান দিয়ে ঢুকে দিয়েছে। ঢুকে দেওয়ার পরে এই গাড়িটা ওর সাথে পাল্লা দিয়ে ঘুরে ফেলছিল। এই ইউটার্নের জন্য এই ক্ষতিটা, এই ইউটার্নটা বন্ধ না করলে এই ক্ষতি হতেই থাকবে। নড়াইলে নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও এক শিশু। শনিবার সকালে কালিয়ায় চিত্রা নদীর পাড়ে প্রতিবেশীদের সঙ্গে খেলছিল 6 বছরের রাফিয়া ও 7 বছরের আরিয়া। এক পর্যায়ে শিশু দুটি নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি তাদের। বিকেলে যাদবপুর থেকে উদ্ধার হয় রাফিয়ার মরদেহ। এখনও নিখোঁজ আরিয়া। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাগেরহাট পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে শহরের নাগের বাজার এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত। উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ দখলে থাকা খাল দ্রুত পুনঃখননের দাবি জানান স্থানীয়রা। নাগরিকের ভোগান্তি লাঘবে পৌর শহরে সব ধরনের সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন এমপি। এই পানির কারণে আমাদের ঘরে জল উঠে যায়, আমরা ঘরে থাকতে পারি না। মাটি জমে যাওয়ার কারণে, পলি জমে যাওয়ার কারণে ড্রেনগুলোর মুখ বন্ধ হয়ে আছে। এই খালটা যদি পুরোপুরি খনন করে করা যায় তাহলে পানির নিষ্কাশন হবে। ধাপে ধাপে আমরা প্রত্যেকটি খাল খনন করব এবং ময়লা পরিষ্কার করব, যাতে করে পৌরবাসী তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে, জলাবদ্ধতায় না ভোগে। সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় 11 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে শান্তিগঞ্জের নোয়াখালী বাজার থেকে মাইক্রোবাসে করে দিরাইয়ের উজানধল লোক উৎসবে যাচ্ছিলেন তারা। সাদিরপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে 4 জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। তেল চুরির দায়ে নীলফামারীতে 3 শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেলের লরি দেখে সন্দেহ হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়ার। পরে তাৎক্ষণিকভাবে তল্লাশি চালিয়ে একটি জেরিকেন থেকে 13 লিটার পেট্রোল উদ্ধারের পাশাপাশি আটক করা হয় লরিতে থাকা ড্রাইভার, হেলপার সহ 3 শ্রমিককে। তাদের 6 মাস করে কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। জামাত নেতার মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর 3 আসনের উপনির্বাচনে আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সমর্থন আদায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। সুষ্ঠু নিরপেক্ষ ভোট করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম হীরার তথ্য। বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। শ্রীবদ্দী ও ঝিনাইগাথী উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শেরপুর 3 আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতে ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আগামী 9 এপ্রিল ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সাবেক জেলা সভাপতি মাহমুদুল হক রুবেল। জামাতে ইসলামী থেকে লড়ছেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই ও দলটির জেলা ব্যবসায়ী শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান। এছাড়া প্রার্থী হয়েছেন
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মাস্কবাদী অংশের নেতা মোহাম্মদ মিজানুর রহমান। প্রচারণা শুরুর পর থেকেই প্রার্থীরা সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সহ নানা আয়োজনে অংশ নিয়ে সমর্থন চাইছেন ভোটারদের, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এই বিষয়গুলিকে প্রাধান্য দেব এবং সেই সঙ্গে আমাদের এই ঝিনাইগাতি পর্যটন এলাকা রয়েছে, আমাদের এই পর্যটন এলাকাকে আরও বেশি যেন ছড়িয়ে দেওয়া যায় নাম, সেই জন্য পর্যটন এলাকার অবকাশটাকে আমরা উন্নত করব। প্রশাসনের যারা ছিলেন তারা আমাকে যেভাবে আশ্বস্ত করেছে যে শেরপুর 3 আসনটা কোনোভাবে বিশৃঙ্খলা হবে না এবং তারা শতভাগ এটাতে একটা ফেয়ার নির্বাচন করবে। তো নুরুজ্জামান বাদল ভাইয়ের যে মাঠটা তৈরি করা ছিল, আমি আশা করি যে আমি যেভাবে মাঠে কাজ করছি খুব তাড়াতাড়ি সেই মাঠটা ইনশাল্লাহ আগের মতো হয়ে যাবে। তবে ভোটাররা বলছেন অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে অভিজ্ঞ, সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। বাজারে অনেক পানি উঠে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা করে তাদের অনেক মাল সামানা ক্ষতি হয়। আমাদের বিরিবান টিকসই করে দেখ, যাই উন্নয়ন করব ওকে আমরা ভোট দেব। আমি চাই ভালো একজন এমপি হোক, যেটা আমাদের মানুষের কল্যাণের জন্য সবসময় নিয়োজিত থাকবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেক দলের কাছেই আমাদের আহ্বান যে তারা পর্যাপ্ত ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং আমরা ভোটারদেরকে এই মেসেজ দিচ্ছি যে আগামী 9 এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি অত্যন্ত নিরপেক্ষভাবে এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে হবে। আসনটিতে ভোটার সংখ্যা 4,02,029 জন। সময় সংবাদ, শেরপুর। ভোরের সময় থাকছে যুদ্ধ নিয়ে মিথ্যা ছড়াচ্ছেন জেলেনস্কি, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। নিরাপত্তা নিশ্চিতে ন্যাটোর সদস্যপদ দাবি ইউক্রেনের। মধ্যপ্রাচ্য কূটনৈতিক তৎপরতা। সেই নয়, রাজুককে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় আবাসন মালিকদের সংগঠন নিহাবের প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ। শনিবার সন্ধ্যায় রাজধানী গুলশানের ক্লাবে রিহাব নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নেতারা বলেন, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে রাজুক ফ্ল্যাট বিক্রি করায় আবাসন ব্যবসায় বৈষম্য তৈরি হয়েছে, যা সাংঘর্ষিক। এ সময় কৃষি জমি রক্ষা করে বহুতল ভবন নির্মাণ, সরকারি জমিতে পার্টনারশিপের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন, রিহাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবনা সহ বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি রেমিটেন্সের মাধ্যমে ফ্ল্যাটের টাকা পরিশোধের ক্ষেত্রে সরকারের কাছে ক্যাশ ইনসেন্টিভ দাবি করেন বক্তারা। আপনি সরকার থেকে বেতন দিবেন, স্যালারি দিবেন, জমিটা ফ্রি নেবেন, তারপরে আপনি আসতেছেন যে 4,000 টাকা 5,000 টাকা সেল করে বলতেছেন যে ডেভেলপার কোম্পানিতে আমি কম দামে দিচ্ছি, তাহলে লেভেল প্লেইং ফিল্ড হলো না। সেই জন্যই বলেছি যে রাষ্ট্রের জায়গায় চলে যাক। রাষ্ট্র হচ্ছে রেগুলেটরি বডি। আমরা যদি কোনো অন্যায় করি, খারাপ করি, আইনের বাইরে করি, সেটা আমরা ধরুক। একটি বিল্ডিং এর স্ট্রাকচার হয়ে যাওয়া মানে অনলি 40% কাজ শেষ, ফিনিশিং এ যায় 60% টাকা। সাধারণ মানুষ মনে করে ওরে বাবারে বিল্ডিং তো 10 তলা ছাদ হয়ে গেছে মানে বিল্ডিং শেষ। বাস্তবতা কিন্তু তা না। ওই ডেভেলপার ভাই যখন ফিনিশিং এ যায় তখন তো তার কাছে আর টাকা থাকে না। জোরপূর্বক নবীন ফ্যাশনের দোকান বন্ধ করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিশাল সেন্টার দোকান মালিক সমিতি। শনিবার রাজধানী মগবাজারে সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, অতিরিক্ত অফারের কারণে ঈদের আগে বিপুল ক্রেতা ভিড় করেন পাঞ্জাবির দোকানে। এতে মার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ বিষয়ে নবীন ফ্যাশনের পক্ষ থেকে কোনো আলোচনাও করা হয়নি। উল্টো ফেসবুকে লাইভে এসে অসত্য অভিযোগ করেন প্রতিষ্ঠানটির মালিক, যা পরিস্থিতি জটিল করে তোলে বলে দাবি মালিক সমিতির। আদালতের হস্তক্ষেপে নবীন ফ্যাশনের সব আউটলেট এখন ভালোভাবে ব্যবসা করছে। এ ঘটনায় নবীন ফ্যাশনের মালিক সমিতির সঙ্গে আলোচনা দুঃখ প্রকাশ করেছে। 2টি কিনলে 4টি ফ্রি এবং মোটর সাইকেল চালকদের জন্য মোবিল ফ্রি ঘোষণা দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে না পেরে নবীন ফ্যাশনের কর্মচারীরা তাদের নিরাপত্তার স্বার্থে দোকানের সামনের শাটার বন্ধ করে দেয়। প্রবীণ সাংবাদিকদের পেনশনের আওতায় আনা সহ হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনা করছে সরকার, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আর্থিক অনুদান ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার। অনুষ্ঠানে দুস্থ সাংবাদিক কল্যাণ ফান্ড থেকে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার 39 গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ঝুঁকি ও জট কমাতে একযোগে নিলামে উঠছে ৩৭৮ কন্টেনার বোঝাই কয়েকশো কোটি টাকার পণ্য। 2টি লটে 8 এপ্রিলের মধ্যে শেষ হবে নিলাম প্রক্রিয়া। পণ্য তালিকায় ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপের মতো ভারী যন্ত্রপাতি যেমন রয়েছে তেমনি রয়েছে গাড়ির পার্টস, বিটুমিন, কেমিক্যাল ও ফেব্রিক্স। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুল্ক ফাঁকি, মিথ্যে ঘোষণা এবং মামলার জটিলতায় বছরের পর বছর বন্দর থেকে আমদানিকারকরা এসব পণ্য ছাড় না করায় যেমন নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে, তেমনি সৃষ্টি হচ্ছে কন্টেনার জটের। এই অবস্থায় এপ্রিলের মধ্যে এ ধরনের ৩৭৮টি কন্টেনার থাকা পণ্য নিলামে বিক্রি করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে চলবে এই নিলাম প্রক্রিয়া। বন্দরকে ঝুঁকিমুক্ত রাখার জন্য এবং কার্যক্রমে গতিশীলতা আনার জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৯ লটে ১৮০টি কন্টেনার রয়েছে কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউস হোল্ডিং আইটেম এবং গাড়ির পার্টস। ৭৪ লটের বাকি ১৯৮টি কন্টেনার রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ এবং ড্রাফটলাইনার পেপার। কোনো ডেঞ্জারাস কার্গো বা গুডস থাকে, সেগুলোর কারণে কোনো ধরনের ঝুঁকি বা বিপদ হতে পারে। এটা পরিহার করার জন্য আমরা সবসময় চাই যে যত দ্রুত সময় এই অকশন কন্টেনারগুলোকে যাতে অপসারণ করা সম্ভব হয়। ই অকশন সিস্টেম চালু হয়, অবশ্য বন্দরে সেটে আসার পরিবর্তে ঘরে বসেই এই নিলাম থেকে পণ্য কেনা যাবে। দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। দ্রুত ডেলিভারি দেওয়া হয়, পণ্য নষ্ট হওয়ার আগে সে চাওয়াটাই আমাদের খুব বেশি দরকার। তবে জটিলতা এড়াতে এবার নিলামে ওঠা পণ্যের কোনো ভিত্তিমূল্য বা রিজার্ভ ভ্যালু রাখা হয়নি। সর্বোচ্চ দরদাতায় পেয়ে যাবে নিলামের পণ্য। ৪৯ লটের ১৮০ কন্টেনারের দরপত্র ৭ এপ্রিল এবং ৭৪ লটের ১৯৮ কন্টেনারের দরপত্র খোলা হবে ৭ এপ্রিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় গ্রিস উপকূলে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে। এ সময় ২১ জন বাংলাদেশি সহ মোট ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলের টব্রুক বন্দর থেকে ২১ মার্চ যাত্রা শুরু করে ছোট একটি ডিঙি নৌকা। বার্তা সংস্থা এএফপি জানায় ৪৮ জন আরোহী নিয়ে রাবারের নৌকাটি গন্তব্যহীনভাবে ৬ দিন সাগরে ভাসছিল। এ সময় খাবার ও পানির অভাবে অনেকে মারা যান। শেষ পর্যন্ত ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলের কাছে নৌকাটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। ইউরোপীয় সীমান্ত সংস্থার জাহাজ নারী ও শিশুসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি, যা এই রুটে বাংলাদেশি অভিবাসীদের ঝুঁকিপূর্ণ যাত্রা চিত্রকে আবারও সামনে আনে। বরাবর দেওয়ার কথা, কিন্তু আমরা বরাবর শিপ দেওয়ার কথা শিপ দেয় নাই, প্রতারণা করে আমরা হাওয়ার পর দিছে। কোনো জিপিএস ট্র্যাকার বা জিপিএস কোনো ম্যাপ দেয় নাই, কিচ্ছু দেয় নাই, বলছে যে সোজা চলে যাও। ৩০ জনের মধ্যে ১৮ জন মারা গেছে, আর বাকি লোক বেঁচে আছে। আমরা গ্রিক কোস্টগার্ড জানিয়েছে খারাপ আবহাওয়া, দিক হারানো এবং খাবার পানির অভাবে এই মৃত্যুর প্রধান কারণ। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনায় দক্ষিণ সুদানের 2 তরুণকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে মানব পাচার, অবৈধ প্রবেশ এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে সমঝোতায় আসার পরিবর্তে ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক শাহর পুত্র রেজা পাহলভি। তবে এই যুদ্ধ থামাতে এগিয়ে এসেছে পাকিস্তান। দেশটির মধ্যস্থতাকারী ভূমিকাকে স্বাগত জানিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে চায় বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। একই সময় ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। এর মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় সামরিক হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হাউথি গোষ্ঠী। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানে হতাহত বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি গ্রামে কয়েকজন আহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১৫০ মানুষ। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একই সময় ইসরায়েল দাবি করছে তারা তেহরানের সামরিক শিল্প কারখানা ও নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধাক্কা। পাশাপাশি ইরানের সঙ্গে একাত্মতা পোষণ করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউতি। এমন
এমন উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে বক্তব্য দেন ইরানের সাবেক শাহর পুত্র রেজা পাহলেভি। বলেন, ইরানের জনগণ আর বর্তমান শাসনের সঙ্গে সমঝোতায় ফিরবে না। দীর্ঘদিনের দমনপীড়ন ও সহিংসতার কারণে জনগণ পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় বলে দাবি করেন তিনি। পাহলেভি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা করলে তার সাময়িক সমাধান দেবে, এতে ভবিষ্যতে আবারও একই হুমকি তৈরি হবে। তিনি যুক্তরাষ্ট্রকে সমঝোতার পরিবর্তে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। The Iranian people have a fighting chance to end this regime of terror and chaos. What we ask of America now is simple. Stay the course. Do not throw this crumbling regime a lifeline. Pave the way for the Iranian people to finish the job. যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বিভিন্ন দেশ। পাকিস্তানের মধ্যস্থতার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট। চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্ক সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন, যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের উপায় খোঁজা হচ্ছে। इस जंग को रुकवाने के लिए পাকিস্তান। তবে কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, যুক্তরাষ্ট্র কিছুদিনের মধ্যে অভিযান শেষ করতে চায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান থেকে ট্রাম্পের প্রাথমিক লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। দীর্ঘমেয়াদী হুমকি এড়াতে সামরিক অভিযান আরও কিছুদিন চলবে বলেও জানান ভান্স। গ্যাসের দাম শীঘ্রই কমবে বলেও আশ্বাস দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনের রুশ হামলায় 2 জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রকে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই অবস্থায় নিরাপত্তা উদ্বেগ কাটাতে ন্যাটো সদস্যপদ দাবি করেছে জেলেনস্কি। মধ্যপ্রাচ্যেও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন তিনি। ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার রাতভর ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এক রাতেই 60টির বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে আবাসিক ভবন, হাসপাতাল, বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ভুল তথ্য দিচ্ছেন। জেলেনস্কি দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র তাকে ডনবাস ছেড়ে দেওয়ার চাপ দিচ্ছে। তবে রুবিও তা সরাসরি অস্বীকার করে বলেন, যুদ্ধ শেষ না হলে কোনো নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হবে না। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রভাব পড়ছে ইউক্রেনের ওপরও। কিয়েভ আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র তার সামরিক সহায়তা কমিয়ে মধ্যপ্রাচ্যে বেশি মনোযোগ দিতে পারে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কার কথা জানিয়েছে ইউক্রেন। ন্যাটোর তথ্য অনুযায়ী ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ালেও প্রয়োজনীয় অস্ত্রের ঘাটতি এখনও রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে জেলেনস্কি আবারও ন্যাটো সদস্যপদ বা পারমাণবিক অস্ত্রের দাবি তুলেছেন। এরই মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যেই কাতারের সঙ্গে 10 বছরের একটি চুক্তি সই হয়েছে। এসব চুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে কিয়েভ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে ফের শুরু হয়েছে নো কিংস আন্দোলন। ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে দেশ জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। একই সঙ্গে ইরান যুদ্ধ নিয়েও বাড়ছে ক্ষোভ। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তৃতীয়বারের মতো নো কিংস বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 3200টিরও বেশি কর্মসূচি নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনের মতো বড় শহরগুলোতে বড় সমাবেশ হচ্ছে। তবে মোট কর্মসূচির 2/3 হচ্ছে ছোট শহর ও শহরের বাইরে। পাশাপাশি রোম, প্যারিস ও বার্লিনেও একই ধরনের কর্মসূচি চলছে। স্থানীয় সময় শনিবার ফিলাডেলফিয়ার শত শত মানুষ রাস্তায় নেমে মিছিল করেন। সিটি হলের সামনে বড় সমাবেশ হয় এবং শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভকারীরা মিছিল করেন। আয়োজকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় একদিনের শান্তিপূর্ণ বিক্ষোভ হতে পারে। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিঙ্কন মেমোরিয়াল সহ গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন। তারা ট্রাম্পের প্রতিকৃতি ও প্রতীকী ভাস্কর্য বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভের একটি বড় কারণ ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান। প্রায় 4 সপ্তাহ ধরে চলা এই সংঘাতের বিরুদ্ধেও সবাই প্রতিবাদ জানান। আয়োজকরা এটিকে একটি বড় জনমত তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্দোলন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যায়েও। স্পেনের মাদ্রিদে পুয়ের্তো দেল সলে প্রায় 100 মার্কিন নাগরিক বিক্ষোভে অংশ নেন। তারা আইস আউট ও নো টাইরেন্টস স্লোগান দিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন এসব নীতি স্বৈরাচারী এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।